প্রদর্শনী সবটা প্রদর্শনী করা সম্ভব নয়, ছবিও সব পাইনি। সারা জীবনে প্রচুর প্রচুর নাটক করেছেন এবং নাটকের নানা ধরনের আলো করেছেন। তবু সবার জানার জন্য একটু বলে দিচ্ছি আবার, গত 22শে জুলাই দীপক দা প্রয়াত হয়েছেন, কিন্তু মানুষ বেঁচে থাকে আমাদের বিশ্বাস তার কাজে। দীপক দা জীবনের অন্তত মধ্যবর্তী পর্যায়ের পরে জগন্নাথের সময় থেকে তারপর আস্তে আস্তে তার চিন্তাধারার বিবর্তন ঘটতে থাকে। তার ফলে ইউরোপীয় যে ভাবধারা ভারতীয় থিয়েটার, বিশেষ করে আমাদের বাংলা থিয়েটার গড়ে উঠেছে, অর্থাৎ সামনের থেকে আলো দেয়া, পাশ থেকে আলো দেয়া, এই সমস্তগুলি উনি ভাঙতে শুরু করেন। এবং ভাঙতে ভাঙতে আমাদের ভারতীয় ঐতিহ্যের যে জায়গায় 1960 সালে গোটা পৃথিবীতে শিল্পীদের একটা সম্মেলন হয়েছিল থিয়েটার কর্মীদের। সেই সম্মেলনে এটা উঠে আসে যে থিয়েটারের অন্তর্বস্তুকে, যা রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে চিত্রপট নয় চিত্তপট, থিয়েটারের অন্তর্বস্তুকে যা রবীন্দ্রনাথের চিত্রকলার মধ্যে খুঁজে পাওয়া যায়, দীপকদা রবীন্দ্রনাথের চিত্রকলার মধ্যেও খুঁজেছেন। ব্যাকলাইট যা আসবে আমাদের দীপকদার একটা এর মধ্যেও আসবে। আমরা তাই হাওড়া স্বপ্ন সৃজন মনে করি যে দীপকদাকে নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষার সুযোগ আছে। মানুষ চলে যায়, তার কাজটা থেকে যায়, তার চিন্তা চেতনা গোটা পৃথিবীতে যখন অন্য সংস্কৃতি এসে একটা দেশের সংস্কৃতির ওপর আধিপত্য করে, তার ভাষাকে পাল্টে দেয়, সেখানে দাঁড়িয়ে ইউরোপীয় থিয়েটার যখন আমাদের বাঙালি ভাবধারা, ভারতবর্ষের সব জায়গায় এটা হয়নি, ভারতীয় থিয়েটার বাঙালি থিয়েটারকে ক্রমশই ইউরোপীয় ভাবধারায় গড়ে তুলেছে, সেখানে দীপকদা তার আলো দিয়ে বিপ্রদীপে দাঁড়াতে চেয়েছেন, উল্টো জায়গায় দাঁড়াতে চেয়েছেন, প্রথম থেকে নয়, কিন্তু আজ আস্তে আস্তে কাজ করতে করতে সেই গভীরে গেছে। তাই দীপক মুখোপাধ্যায় একটা আন্তর্জাতিক মানের আলোক শিল্পী, এটা আমার ভাবনা নয়, এটা অনেকেরই ভাবনা। এবং উনি ওই মানিক সংবাদ কি জগন্নাথ কি চেতনার, আমাদের তিস্তাপারের বৃত্তান্ত কিংবা মেফিস্তো, এগুলো দিয়ে দীপক মুখোপাধ্যায়কে শুধু চেনা যাবে না, কিংবা কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের মেয়েটি, নুরুল দিনের সারা জীবন, তারপরে আরও অনেক, খোয়াবনামা, আমাদের অমর মিত্রের ওই উপন্যাসটা ধ্রুবপুত্র, এরকম অনেক আলো, সব কাজে আমরা দেখতেও পারি। অতি অল্প সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের হাওড়া স্বপ্ন সৃজনের যেমন একটা কাজ করেছিলেন গ্রহভূমি, আমরা সবাই স্বীকার করেছিলাম যে আলোটা কিন্তু অন্য মাত্রায় হয়েছে, এমনকি মুক্তামনের মতো ছোট মনে। যাই হোক, দেরি হয়ে গেছে, আর বলছি না। আমরা শুধু বলবো হাওড়ার বলে না, এই মানুষটাকে নিয়ে আমাদের গবেষণার প্রয়োজন আছে। আমরা মঞ্চেও বলবো, আমরা তাই জন্যে ভেবেছি যে আজকে একটা তার সম্মানে স্মারক সম্মান দেওয়া হবে, এবং একই সঙ্গে আমরা প্রতি বছর দীপক মুখোপাধ্যায় স্মারক বক্তৃতার ব্যবস্থা করব, যার মধ্যে দিয়ে হাওড়া স্বপ্ন সৃজন এগিয়ে যাবে। এখন আমাদের এখানে উপস্থিত আছেন দীপকদা যে মতাদর্শে বিশ্বাস করতেন, দীপকদা যে মতাদর্শ থেকে শুরু করেছিলেন 1961 সালে ভারতীয় গণনাট্য সংঘের শিবপুর শাখা থেকে, এবং 1971 সাল 72 সাল পর্যন্ত করেছিলেন। তারপর শিবপুর শাখা বন্ধ হয়ে যায়, কারণ শিবপুর শাখার মহড়া কক্ষের সামনে লাশ পড়ে থাকতো, লাশ পড়েছিল, বাধ্য হয় বন্ধ করে দিতে অরুণদা এবং এরা, এবং তারপরে সরকারি কর্মচারীদের একটা সংগঠন গড়ে ওঠে, পরে চেতনা তৈরি হয়। দীপকদাও, কিন্তু দীপকদাকে যখনই বলা হয়েছে, আমি শিবপুর শাখার ম্যাজিক ডায়লগ দেখেছি, পরিচালনা করতে করতে মাঝপথে চলে গেছেন, দীপকদা পরিচালনা করেছেন, দীপকদা আলো করেছেন, আমাদের গণনাট্য সংঘ উত্তরসূরি শাখার তমসের আলো করেছেন, আরও অন্যান্য নাটকে করেছেন। আপনারা একটা হ্যান্ডিল দেখবেন, তাতে যতটা সম্ভব আমরা সেই মানুষটাকে খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করি। এই যে কাবেরী দাঁড়িয়ে আছে, কাবেরী সুতো নৌকায়, আজ সকালবেলায়, আমি এখনো মুখস্থ করতে পারিনি, আমরা কথা মানবী নামটা সুন্দরভাবে মনে যাচ্ছে, তো সকালবেলায় জানতে পারলাম আমরা কথা মানবী আরও করেছিল। এখানে একটু এক্সিবিশনটা দেখবেন, এখনো হয়তো না হলো, পরে দেখবেন। এখন এই প্রদর্শনীর উদ্বোধন করছেন ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক দিব্যেন্দু চক্রবর্তী।
দিব্যেন্দু। আমরা এর নাম দিয়েছি আলো ক্রমে আসছে। পরে প্রদর্শনীটা আপনারা একটু দেখবেন। চেতনা, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র, জীবনুকা, এরা সবাই আমাদের সহযোগিতা করেছে খুব অল্প সময়ের মধ্যে এখানে রয়েছে। আমরা এবার ভেতরে চলে যাব। এটা আমাদের থিয়েটারে কিন্তু সারাক্ষণ দেবে, যে কটা হল হয়েছে তার একটা নিয়ম করে সামনের দিকে আলো রাখা আছে, দুপাশ থেকে দুটো, সামনের দুটো আলো রাখা আছে, এই আলো রাখা, বা পাঁচের ওপর দিকে আলো রাখা আছে, সব সামনের দিক থেকে আছে, পেছনের দিকে আলোর কোনো ব্যাপার নেই। আমি এটা প্রথমে বাতিল করলাম, মানে এটাকে ছাড়তে চেষ্টা করলাম। আমি মেয়ে আলো করলাম তো ওপর থেকে ঝুলানো, একটা একদম টপ এইভাবে না করে মেকিয়ে দিচ্ছি, কিন্তু সেটা সবই ওপর থেকে। এইটা করছি মানে আগের সেটিংটা, আগে যেভাবে আলোটা সেট হয়েছে তার সেরকম হচ্ছে না, একদম অন্যরকম সেটিং করা আছে। এইটা করতে গিয়ে দেখলাম যার উপর আলোটা পড়ছে, আগের বারের ক্ষেত্রে সব যেমন ফ্ল্যাট হয়ে যাচ্ছিল, যার উপর আলো হচ্ছে সে অনেক ডায়নামিক হচ্ছে, তাকে অনেক অন্যরকম দেখাচ্ছে। এবং সেটাকে যদি তুমি বদলে দেবে ততই বদলে, যার উপর আলোটাকে যতবার তুমি বদলে দেবে ততবার তার ফিগারটা, তার রূপটা বদলে যাবে। ধরো আমি বসে আছি, এই দিক থেকে একটা আলো এসে পড়ল, আমি উঠছি, এই আলো এই দিক থেকে একটা আলো এলো, এই আলোটা নিভে গেল। এদিকে জীবনের সবচেয়ে বড় লক্ষণ কি? পরিবর্তন। জীবনের তো একটাই লক্ষণ যে পরিবর্তিত হয়, তাই তো, এছাড়া তো জীবনে আর কোনো লক্ষণই নেই। আর এই যে পরিবর্তন হচ্ছে, সে তাই আলোর ক্ষেত্রে তাই আমি করতে চাইবো যে এই লোকগুলো, অভিনেতা এক জায়গা থেকে এক জায়গায় সরলেই আলো বদলে যাচ্ছে, তারপর তাদের গোটা শরীরটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, এবং তখনই সেটা জীবন্ত হয়ে উঠছে, জীবন্ত আলো। আমি এই জন্যেই সবই টপ লাইটের উপরে রাখার চেষ্টা করলাম, যাতে আমি বদল করতে পারি, কোনো বদল করতে। সামনে থেকে এসে ফ্ল্যাট হয়ে গেলে বদল করার সুযোগটা কমে যাবে। এইরকম করে আর ছোটোভাবে আলোটাকে ইয়ে করে, এটা আমার একটা অন্য দিক। আলোর ক্ষেত্রে এই যে ব্যাপারটা ঘটা, এটাকে তো মানে আমি করেছি এই পরিবর্তনটা। আর একটা পরিবর্তন আমি করি, যার জন্য আমি যেটা নিয়ে বলছি তুমি, আমি যে নিজেকে আলাদা করা। ধরো পার্সপেক্টিভ, যাকে আমি বাংলা করেছিলাম নিকট দূরের ভ্রম, এইটা, এই পার্সপেক্টিভে কতগুলো দিক আছে, যে ব্যাপার আছে এই নাটক বা সিনেমা বা ছবিতে। ডাইমেনশনের কথা বলছি, ডাইমেনশন, এই পার্সপেক্টিভটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিন্তু আমি যে মন চাই যে পার্সপেক্টিভ করার জন্য করেছি, সেটা আছে, তুমি রবীন্দ্রনাথের যে কোনো পেইন্টিং যদি দেখো, যেগুলো উনি ওই গাছপালার যে পেইন্টিংসগুলো, তাতে তুমি দেখবে, মানে মানুষ নয়, শুধুই গাছপালা, তাতে তুমি দেখবে প্রথম সামনের সারিতে যে গাছগুলো আছে তার উপর আলো খেলা আছে, রঙের তারতম্য আছে, কিন্তু যত পেছন দিকে যাচ্ছে তত এক রঙে হয়ে যাচ্ছে। কিন্তু সে যে পেছনে যাচ্ছে তুমি বলছো কি করে না? রবীন্দ্রনাথের ছবি পেইন্টিংসের পেছন দিকটা দেখবে স্ট্রং ব্যাকলাইট, ভীষণ জোরালো সাদা রং, তাতে কিন্তু ওই 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 পার্সপেক্টিভটা ফুটে উঠছে। এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি দেখলাম আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ওই স্ট্রং ব্যাকলাইট ব্যবহার করা। তার জন্য আমি সবসময় এই আমার থিয়েটারে দেখবে পেছন দিক থেকে জোরালো আলো দিই, তাতে ওই ব্যাপারটা আসে, ওই ব্যাপারটা, ওই পার্সপেক্টিভের ব্যাপারটা আসে। এটা দেখা যাচ্ছে এই সমস্ত অনেক ব্যাপারেই কিন্তু আমি আমার যে প্রচলিত রীতি তার বাইরে চলে গেছি।
শ্রী দীপক মুখোপাধ্যায়ের স্মৃতিতে কিছুক্ষণ নীরবতা পালনের মধ্যে এবার আমি আমার দায়িত্ব তুলে দিচ্ছি সুতপন হাজরা। আমরা শুরু করছি তৃতীয় সৃজন নাট্যোৎসব। প্রথমে আমাদের এই সৃজন নাট্যোৎসবের উদ্বোধন করবেন রাজ্য সঙ্গীত কলা এবং রাজ্য একাডেমির সচিব শ্রী হরিমতি চট্টোপাধ্যায়। নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজনেরা, তাদের আমার শ্রদ্ধা জানাই। আজকের এই সন্ধ্যায় যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাই। স্বপ্ন সৃজনের প্রত্যেক নাট্যকর্মী বন্ধুদের আমার সহযোদ্ধা, তাদের আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা জানাই। আর এই নাটকের উৎসবে যে নাটকের দলগুলো 3 দিন ধরে সামিল হবেন, আজকেও আছেন, 3টে নাটক আছে, 3টে নাটকের দলে, তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা, আমার শুভেচ্ছা জানাই। আর যাকে স্মরণ করে এই নাটকের উৎসবের সূচনা, শ্রদ্ধেয় দীপক মুখোপাধ্যায়, আলোকের কারিগর, তাকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানাই। আসলে তার আমার নিজেরই মনে হচ্ছে যে সত্যি দীপকদার অনেকগুলো কাজ প্রত্যক্ষ করেছি, কিন্তু কখনো এরকম ভাবে হয়তো ভেবে উঠিনি। আলোকের যে মনস্তত্ত্ব, তার যে শিল্পতত্ত্ব, সেই নিয়ে এই যে বিস্তারিত ভাবনা সত্যি অনেকটা কাজ করার সুযোগ করে দিয়েছে হয়তো আমাদের সামনের প্রজন্মকে। আমরা নিশ্চয়ই তার কাজের মধ্যেই তাকে মনে রাখবো, তাকে বারবার স্মরণ করতেই হবে আমাদের। আসলে আলোক তো নানান রকম আলোক, চারধারে আলো, পশ্চিমবাংলার গোটা প্রান্তেই রাস্তাঘাটে আলোয় আলো, কিন্তু সেই আলো আমাদের পথ দেখায় না, সবসময় পথ হারাই আমরা সেই আলোতে। আর যে আলো দীপকদা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই আলোতে আমরা সামনের দিকে পথ হেঁটেছি, পিছনে আলো জোরালো করেছেন, আমরা চরিত্রগুলোকে অস্পষ্ট হতে হতে আরো সামনের আলো স্পষ্ট করে দেখেছি। সেই দেখাগুলোই আমাদের মনের মধ্যে গেঁথে থাকবে। সত্যি তিস্তাপাড়ের বৃত্তান্তর বাঘারু দৃশ্যে যখন বাঘারু ওই আমার বলতে গিয়ে নিজেরই মনে পড়ছে ওই দৃশ্যটা, যে কিরকম ভাবে বাঁচবার চেষ্টা করছে, ওই যে আলোটা পড়ছে জলের মধ্যে দিয়ে, মধ্যে বাঘারু যে চরিত্রটি করতো আমাদের বন্ধু, আমাদের সঙ্গে পড়তো শঙ্কর, তখন যে তার ওর আকুতি, সেটা যখন ফুটে উঠছে, মানুষের বেঁচে থাকার, মানুষের এই যন্ত্রণা এবং তাকে অতিক্রম করার যে লড়াই, এই লড়াইটা আমাদের মধ্যে সঞ্চারিত হোক। এই নাটকের উৎসবের মঞ্চ আমাদের সে কথাই মনে হয় বারবার করে বলছে, এবং আমরা সেই কথা শুনি, আমাদের শোনার কানটা আমরা আরেকটু খাড়া করে শুনি সেই কথাগুলো। আমি এটাই অনুরোধ করব, সকলে ভালো থাকবেন, 3টে নাটক আমরা দেখি আসুন, আর সকলেই আসুন আমরা এই যে বিরুদ্ধ সময়, তার বিরুদ্ধে রুখে দাঁড়াই, এবং থিয়েটারের মঞ্চ আমাদের সঙ্গবদ্ধ করুক, আমাদের সুসংহত করুক, আমাদের দৃঢ় করুক, এই বিশ্বাস রাখি। থিয়েটারের জয় হোক। নমস্কার। শ্রী মলয় শাহ চৌধুরীকে ডাকবো স্বপ্ন সৃজনের পক্ষ থেকে শ্রীমতী হৈমন্তী চট্টোপাধ্যায়ের হাতে স্বপ্ন সৃজনের ছোট্ট স্মারক তুলে দেওয়ার জন্য।
গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গের সম্পাদক দিব্যেন্দু দাস, শ্রী দিব্যেন্দু চট্টোপাধ্যায়কে আমি ডাকছি এই উৎসবের শুভেচ্ছা জানানোর জন্য। অভিনন্দন। শব্দ সৃজন আমাদের সংস্কৃতি চর্চা কেন্দ্র ও গবেষণা কেন্দ্র, অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা আজকে এই স্বপ্ন সৃজনের যে সৃজন উৎসব, সে উৎসবে উপস্থিত হয়েছেন সুধী দর্শক মণ্ডলী, আপনাদের অভিনন্দন। অভিনন্দন জানাচ্ছি আমাদের মঞ্চে বিশিষ্ট জনেরা উপস্থিত আছে। অনেকেই আমার অনেক দিনের চেনা পরিচিত, যেমন কাবেরী আছে, মাননীয়া হৈমন্তিকা চট্টোপাধ্যায় আছেন, আরও অনেকে আছেন। সকলকে আমার শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। এখন 3টে নাটক, খুব ছোট্ট করে 2-1টি কথা আপনাদের সামনে রাখা প্রয়োজন, আমি যাচ্ছি। আসলে এই মঞ্চে আসার সময় ওই বাইরের প্রাঙ্গণটাতে কতগুলো দৃশ্য আমাকে খুব নাড়া দিয়েছে এবং তা দিয়ে বুঝতে অসুবিধা হয় না এই স্বপ্ন সৃজন তার চর্চা কেন্দ্র এবং গবেষণা কেন্দ্র কী ভাবনায় ভাবে। বেশ কতগুলো পোড়া রুটি একটা ক্ষুধার্ত সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি পথ, এবং তার থেকে আমরা যারা সংস্কৃতি অঙ্গনে বিভিন্ন মাধ্যমে কাজ করে থাকি, বিশেষ করে এই নাটকের সঙ্গে যারা যুক্ত নাট্যশিল্পী, তাদেরকে ভীষণ রকমভাবে নাড়া দেওয়ার মতো একটা সময়ে আমরা অতিবাহিত করছি। ভীষণ রকমভাবে যখন থেকে দীপকদার মৃত্যুর এই কথাটা শুনেছি এবং তার পরবর্তী আলোচনাগুলো ক্রমশ আমার সামনে উপস্থিত হচ্ছে। একটা স্বপ্ন সৃজন এই ভাবনায় ভাবছে দীপকদাকে নিয়ে নতুনভাবে কীভাবে তার সৃষ্টি জায়গাগুলোকে মানুষের সামনে উপস্থিত করা যায়। অভিনন্দন তার জন্য স্বপ্ন সৃজন। আর যে কথাটা বলার শেষ কথা আমার, যে এই উৎসব হোক, স্বপ্ন সৃজন তার চর্চা কেন্দ্র এভাবেই নতুন নতুন শিল্পীদের তার কর্মশালার মধ্যে দিয়ে তুলে আনুক, নাটকের অভিনয় করুক, নাটকের উৎসব করুক, এই গবেষণা কেন্দ্র এভাবে চলুক, একে স্বাগত জানাচ্ছি। আর যারা এই 3 দিন ধরে নাটক উৎসবে নাটক করবেন, আমাদের তারা সাথী এবং বন্ধু, তাদের অজস্র অভিনন্দন। তারা এই 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 আক্রান্ত সময়ে, যেখান থেকে আমরা শিল্পীরাও মুক্ত নয়, এই সময়ে প্রচুর কষ্ট করে আজকে যা দর্শক, আমি কলকাতা শহরেও দেখেছি নান্দিকার ফেস্টিভ্যালে, মানে খুব অবাক লাগে। সবটাই প্যান্ডেমিকের নাম দিয়ে চলে যাচ্ছে হয়তো, কিন্তু কোথায় যেন আমাদের একটা বোধহয় দর্শকদের মধ্যেও কিছু একটা বোধ কাজ করছে, এবং এবং আমরা বোধহয় কোথাও একটা এই রাজনৈতিক আধিপত্যের মধ্যে হয়তো কোনো সময় হয়তো দেখিয়ে দিচ্ছি না, তো এরকম নানা রকম প্রশ্ন। শিল্পীদের অবস্থা সর্বসাধারণত খুবই খারাপ, সমস্ত মাধ্যমের শিল্পী। নান্দিকার ফেস্টিভ্যালেই দেখলাম, আপনারা দেখেছেন 20 জন 22 জন 23 জন করে কতজন মানুষ টিকিট কাটছেন। একটা নাটক তৈরি করতে গেলে একটা হল ভাড়া, তার একটা প্রোডাকশন, সমস্ত নিয়ে বিপুল খরচ। আপনারা যে সমস্ত মানুষরা আছেন, আপনাদের উপর ভরসা রেখে নাটক এগিয়ে যাবে, স্বপ্ন সৃজন এগিয়ে চলুক। উপস্থিত যারা নাটকের দল, এই 3 দিন ধরে নাটক পরিবেশনা করতে, নাটক এগিয়ে চলুক, নাটকের জয় হোক, স্বপ্ন সৃজনের পথ চলা সার্থক হোক। আছি স্বপ্ন সৃজনের পাশে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো, এই প্রত্যয় এবং এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের হাতে স্বপ্ন সৃজনের পক্ষ থেকে স্মারক তুলে দেবে শ্রী সৌম্যদ্যুতি ভৌমিক। আমি প্রথমেই এবার আমাদের প্রিয় শ্রীমতী কাবেরী বসু, তাকে
তাকে সম্মাননা আগে জ্ঞাপন করার পর বক্তব্য রাখতে অনুরোধ করব। শ্রীমতী কাবেরী বসুকে সম্মাননা জানাবে স্বপ্ন সৃজনের সদস্য শ্রী দেবাশিস ঘোষ। দীপক মুখোপাধ্যায়ের স্মারক সম্মাননা জ্ঞাপন করলেন শ্রী দেবাশিস ঘোষ, আমাদের ভীষণ প্রিয় সাহিত্যিক। নমস্কার। আমাদের আজকে স্বপ্ন সৃজনকে নাট্য সংস্থাকে এবং তাদের প্রত্যেকটি সদস্যকে আমি অত্যন্ত আমার মনের গভীর থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। কারণ আমাদের হাওড়া শহরে অনেক একটি লোক জন্মেছিলেন যাকে আমরা যথাযথ হাওড়া শহর সম্মান করতে পারিনি বলে আমার মনে হয়। আজকে তার ক্ষেত্রে কিছুটা হয়তো খানিকটা আমরা পূরণ করতে পারলাম, তাকে আলাদা করে মনে করি। তবে তখন আমাকে যেটা বলি, আমার মনে হয় সেটা ভালো। দীপক মুখার্জির কাজ এবং দীপক মুখার্জির বিভিন্ন দিক নিয়ে একটা 5 মিনিটের বক্তব্য বা বক্তৃতা চলবে না। যারা কাজ করেছেন তার সঙ্গে তাদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি সেটা আপনাদের জানিয়ে রাখি এবং আমি তাকে স্বাগত জানাচ্ছি। আর আপনারা যারা এসেছেন এবং আমরা যারা এসেছি সবাই মিলে আজকে দীপক করার জন্য এখানে, এবং থিয়েটার দেখতে অবশ্যই থিয়েটার দেখতে তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তাহলে ওই দুর্ভিক্ষ, তারপরে গণনাট্য সংঘ, সেই সময়কার যে আন্দোলন, বামপন্থী আন্দোলন, কংগ্রেস মানসিকতার যে আন্দোলন সারা ভারতবর্ষকে আনন্দিত করছে, এবং আমাদের শিক্ষক গণনাট্য সংঘ এবং আমাদের ভারতীয় গণনাট্য সংঘ একই সময় জন্মেছে। আমার ছোটবেলাটা সেই গণনাট্য সংঘের কাজ দেখে বড় হয়েছি আমি, তাদের নাচ দেখে, তাদের ছায়া নাটক দেখে। তো সেই সময়টা, শিবপুরের সেই সময় শুধুমাত্র গণনাট্য নয়, তখন শিবপুরের লাইব্রেরি আন্দোলন, অসংখ্য লাইব্রেরি, এবং দীপক মুখার্জি তারা অনেক ছোটবেলা যখন তারা স্কুলে পড়তেন সেই সময় তিনি শিবপুর সারস্বত লাইব্রেরি, সেই লাইব্রেরির সেক্রেটারি হয়েছিলেন, অনেক বড় বড় কিতাব হয়েছিলেন, এই ছেলে সেক্রেটারি। এটা একটা পয়েন্ট, এবং এইটা একটা আমাদের গবেষণা করা দরকার। এবং অত্যন্ত সবাই জানেন পড়ুয়া ছিলেন দীপকটা, এবং পড়ুয়া ছিলেন মানে যাকে বিদায় করতেন, পড়তেন এবং তাকে গ্রথিত করতেন এবং তাকে আত্মস্থ করতেন, আমাদের জানাতেন। এটা একটা দিক। দ্বিতীয় একটা দিকে যে ফিল্ম সোসাইটি আন্দোলনের সাথে তার যুক্ত হওয়া থাকে, শুধুমাত্র এইভাবে বলে চলবে না। তার কারণে সেই সময় হাওড়া ফিল্ম সোসাইটি আন্দোলনের যারা শুরুয়াত করেছিলেন, পাইনিয়ার্স, তাদের একজন ছিল দীপক মুখার্জি। তার বয়স অনেক কম। যে হাওড়া ফিল্ম সোসাইটি আন্দোলন একটা মুভমেন্ট, একটা কলকাতার পাশাপাশি ভীষণভাবে গড়ে উঠেছিল, এবং তার মূল মুখ ছিলেন দীপক মুখার্জি। এবং এই প্রসঙ্গে বলি, দীপক বলতেন চেতনা নাট্য গোষ্ঠীতে তিনি সদস্য ছিলেন না মানে সদস্য ছিলেন প্রথমে, প্রতিষ্ঠাতা সদস্য আমরা জানি। সেই জন্য অভিনয় করেননি, উনি আলোর কাজটা করতে চেয়েছিলেন, এমন কোনো কাজ করতে চেয়েছিলেন যাতে প্রতিদিন রিহার্সালে উপস্থিত থাকতে হয় না। এবং উনি মেম্বারশিপ কেউ জানে না, উনি চেতনা সবটার সঙ্গে জড়িয়েছিলেন, কিন্তু মেম্বারশিপ ছিল না, মেম্বারশিপ ছেড়ে দিয়েছিলেন। তখন থিয়েটার যখন তৈরি হয়েছিল, শিল্পীরা, কবিরা, সাহিত্যিকরা সবাই যুক্ত হয়েছিলেন এই থিয়েটারের সঙ্গে, পেইন্টার্সরা এবং ফিল্মের লোকেরা সকলেই যুক্ত ছিলেন এই থিয়েটারের সঙ্গে। এটা কম্পোজিট আর্টস, একটা আন্দোলনের মতো, সাংস্কৃতিক আন্দোলনের মতো বাংলায় গড়ে উঠছিল। দীপক মুখার্জি সেই আন্দোলনের একজন মানুষ, সেই মধ্যে তার থেকে বড় হয়ে মানুষের আরো অনেক মানুষ আমাদের এখানে ছিলেন বা আজকে এখন হয়তো, বা রাজশাহীর রৌদ্রদিকে মাঠের মধ্যে যার গল্প আমরা শুনি দীপক উপস্থিত। এরা প্রত্যেকটা প্রায় জায়গায় কলকাতার, এবং তখন ওনার অবস্থা খুব ভালো তা না, উনি এখান থেকে হেঁটে যেতেন, হেঁটে ফিরতেন পয়সা বাঁচাবার জন্য, বাস মিস করে। এবং খুব পয়সাটা বেশি ছিল তা না, পারিবারিক সমস্যা চলছিল, উনি টিউশন করে বাড়ির সংসার চালাচ্ছিলেন। আমি এই স্ট্রাগলে যে একজন গেছেন, কিন্তু উনি ওনার কাজটা ছাড়েননি, ওনার কাজটা করে গেছেন। এইটা ওনার জীবনে আরো অনেক পয়েন্ট আছে, আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা আলাদা করে দীপক মুখার্জির সঙ্গে চর্চা করতে পারি থিয়েটার ছাড়া। এবার থিয়েটারের প্রশ্নে আসি। থিয়েটারের প্রশ্নে যেটা, আচ্ছা আমি একটা কথা বলছি আর কি, আমি থিয়েটার অভিনেত্রী নই, আমি অভিনয় করি, কিন্তু আমি থিয়েটার অ্যাক্টিভিস্ট, আমি এটা থাকতে চাই, আমি গোটা থিয়েটারটাই করতে চাই, শুধু অভিনয় নয়। আর একটা পয়েন্ট যেটা দীপকদা আমাদের তর্ক করতে শিখিয়েছে। কিরকম তর্ক করতে শিখিয়েছেন? আমরা সবাই তর্ক করি, অসুবিধা নেই। দীপকদা যে বিষয়টাকে একদম বিরোধী, তার পক্ষেও যুক্তি সন্ধান করতে শিখিয়েছেন। অর্থাৎ দীপকদা যেটার পক্ষে তর্ক করে যাচ্ছেন সেটা মনে মনে বিশ্বাস করেন না, মানেন না, কিন্তু তার এত কড়া কড়া যুক্তি দিয়ে যাচ্ছেন যে আমরা যারা ভালো ভালো যুক্তি দিচ্ছি সব বেড়ে যাচ্ছে। তবে বুঝতে পারবেন যখন বিপরীতের যুক্তিগুলো মুখোমুখি দাঁড়াবেন, তাদের যুক্তিগুলো কড়া কড়া যুক্তিগুলো সব নেবেন, তার মুখে দাঁড়িয়ে যখন আপনার নিজের কথা প্রতিষ্ঠা করতে পারবেন, তখন বুঝতে পারবেন আপনার ভেতরে প্রতিষ্ঠাটা আছে কিনা। এই যে পরিবর্তনের কথা বলছেন, এই বারবারই পরিবর্তন করার জন্য যে নিজেকে তৈরি রাখা,
থিয়েটার কর্মী হিসেবে এবং মানুষ হিসেবে, তবেই বেঁচে থাকতে বলতে পারছি না পরিবর্তন জীবনের ধর্ম বুঝছিলেন তো। আর এই যেটা বলছিলাম যে এই শূন্যতাকে ছেড়ার জন্য যে ডাইমেনশনটা উনি করলেন, উনি বলছিলেন না যে কেন উনি বড় মাপের শিল্পী, অনেক বড় বড় আলোক শিল্পী আছেন, পরে আসবেন ভবিষ্যতে আসবেন, উনি তাপস্যের কেন বড় মাপের, উনি কেন বড় মাপের, উনি আমাদের ধারণাটা আলো সম্পর্কে পাল্টেছিলেন। কিভাবে আমাদের আগে আলো ওরা বলতো জোন, আলোর একটা জোনে আলো হতো, দেখুন তিনি টপ আর ব্যাক ব্যবহার করলেন, সঙ্গে সঙ্গে আলোটা স্পেসটাকে করলো, যেটা সারা পৃথিবীর থিয়েটারে বলে গেছিল যে আলো এত স্পেশিয়াল, এখন জোনাল না, এখন কোন জোনে এখানটা আলো আছে ওখানটা অন্ধকার, এটা ব্যাক থিয়েটার, আমি সরি বুঝে এটা পেছিয়ে পড়া থিয়েটার। এখনকার থিয়েটার টোটাল থিয়েটার স্পেস ইভেন আপনারা শুদ্ধ, যেখানে সেরকম কাজ হচ্ছে সেখানে আপনারা শুদ্ধ, এটা স্পেস, এটা টোটাল স্পেস, আলো একটা স্পেস তৈরি করে, স্পেস আমার তো অ্যাক্টিং স্পেস তৈরি করে, স্পেস তৈরি করে আমার যোগাযোগের। তো এইটা করেছিলেন আমাদের থিয়েটারকে জোন থেকে স্পেসে নিয়ে গেছেন দীপক মুখোপাধ্যায়। আর একটা অদ্ভুত আলো যে আলোটা নিয়ে কেউ কথা বলেনি, মানে ভাবতে চাননি, যেমন অসময় বৃত্তান্ত তৃতীয় সূত্রে সেখানে রেপ সিন দেখানো হয়েছিল, সেই রেপ সিনে কিচ্ছু হয় না, এরকম গোল বৃত্তের মধ্যে এই যারা সামনে মূর্তি পড়া লোকগুলো দাঁড়ায়, পেছন থেকে দাঁড়ায়, তারপরে তারা প্যান্ট খুলছে, তাদের প্যান্টটা নামিয়ে দেয়, আর ওইখানে একটা গোল থাকে, সেই গোলটা ফাঁকা, তাতে আলো করে থাকে। একজন খুব বিশিষ্ট থিয়েটারের মানুষ, আমি তার নাম করতে চাই না, তিনি বলছেন যে ওখানে কোনো মানে আসতে ভুলে গেছে নাকি, ওখানটা ভুল করে আলোটা ধরেছিল। আসলে ওটা যে বিশেষ থেকে সাধারণে পৌঁছেছিল, এইটা যতক্ষণ আমরা বুঝতে পারবো যে কি করে বিশেষ থেকে সাধারণে পৌঁছতে হয়। আমরা চিরকাল সাধারণ থেকে বিশেষে গেছি, বিশেষ থেকে কি করে সাধারণে পৌঁছতে হয়, এবার দুটো বাধা তৈরি করতে হয়। যতক্ষণ না থিয়েটার তার আলো এবং জীবিকার ভাবনা নিয়ে আমরা এইটা বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আধুনিক থিয়েটার চর্চা করতে পারবো না। নমস্কার। স্তব্ধতা কাবেরী এত সুন্দরভাবে বললেন, এরপরে আমার মনে হয় আমিও একজন থিয়েটার কর্মী হিসেবে স্তব্ধতাই বোধহয় একমাত্র আমাদের অনুভব। আমি আমাদের প্রোগ্রামের আমাদের উদ্বোধনী পর্বের শেষে পৌঁছেছি। এবার আমাদের মঞ্চে উপস্থিত আছেন শ্রী প্রবীর ঘোষাল। রূপমের পক্ষে আমরা স্বপ্ন সৃজনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাবো। আমরা আমাদের উদ্বোধনী পর্বের শেষ, এবার আমাদের নাটক দেখার পালা। আমাদের এই পর্বে কোনো বিরতি নেই।